রাষ্ট্রপতি ক্যান্টনমেন্টে, রাষ্ট্রপতি সুরক্ষিত, প্রধান উপদেষ্টা কি অরক্ষিত? সরকার এখন একের পর এক বিতর্কিত ইস্যু তৈরি করে মূলত পরিস্থিতিকে ঘোলাটে করছে। 1 বছর হতে চলল অবৈধভাবে ক্ষমতা দখল করে ডক্টর ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা। ইউনূসের টুপিতে আরো একটা পালক জুড়লো। পালক এই কারণে জুড়লো, উনি তো পুরস্কার করে লাফান। প্রধান উপদেষ্টার বাসভবন এবং আলোচিত ভবন, আগে এককালে বাংলাদেশে হাওয়া ভবন আলোচিত ছিল, তারপরে গণভবন ছিল, আলোচিত সমালোচিত, এখন যমুনা। সেই আসলে অতিথি ভবন যমুনা এবং প্রধান উপদেষ্টার বাসভবন, সেইটা ঘিরে গত কিছুদিনে অনেকবার সভা সমাবেশ জমায়েত এগুলো নিষিদ্ধ করা হয়েছে। আমি তো কোনো পলিটিক্যাল পার্টির নেতৃত্বে তো অভিযানটা হয় না, আপনি কেন ওদের দলের কথা বলছেন? এটা তো অযথা কুতর্ক করছেন। আমরা সিম্পল তাদের দাবি, আপনি একতরফা আমাকে ব্লেম করছেন, তাদের দাবি। আমি তো ভোট দেবো মার্কা দেখে, আমি ধানের শীষের বা দাড়িপাল্লায় ভোট দেবো বা হাত পাখায় ভোট দেবো। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে ভরসা পান না, কারণ বাংলাদেশের ভোটাররা নাকি কিচ্ছু বোঝে না। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার কথা বলেছেন প্রধান উপদেষ্টা গতকালকে। এ ব্যাপারে একটা বিবৃতিও দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। বিভিন্ন দল প্ল্যান করতেছে কিভাবে তারা ক্ষমতায় যাবে। তারা কেউ ভয়ে আছে যে ইঞ্জিনিয়ারিং ইলেকশন, মানে ইঞ্জিনিয়ারিং হয় কিনা নির্বাচন, কেউ ভয়ে আছে আওয়ামী লীগ আবার ঢুকে পড়ে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে একটা লাইক দিয়ে সবাই নিভে গেল দ্রুত। সরকার এখন একের পর এক বিতর্কিত ইস্যু তৈরি করে মূলত পরিস্থিতিকে ঘোলাটে করছে। 1 বছর হতে চলল অবৈধভাবে ক্ষমতা দখল করে ডক্টর ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা দেশে ধর্ষণের মহোৎসব করছে, মবের মহোৎসব করছে। বিএনপি নিজস্ব রাজনীতি জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়ার হাতে কিছুদিন থাকলেও 2001 সালের পর সে রাজনীতি মৃত্যুবরণ করেছে। ডক্টর ইউনূসের সঙ্গী মূলত রাজনৈতিক শক্তিটির নাম জামায়াত ইসলামী, একটি নিষিদ্ধ দল হওয়া সত্ত্বেও যাদের সাংগঠনিক শক্তি এবং ধর্মীয় প্রভাব রয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগ আমলে যে বা যারাই নির্বাচন নিয়ে পারলে প্রতিদিন শেখ হাসিনার সরকারকে ফেলে দিতেন, অনেক দিন হয় তাদের কোনো সাড়া শব্দ নেই। এই যে ধরুন বদিউল আলম মজুমদার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমদ, সিপিডি, টিআইবি সহ ব্যক্তি এবং সংস্থাগুলো তখন এমন ভাবে কথা বলতেন যে মনে হতো বাংলাদেশের 20 কোটি জনগণের জীবনে আর কোনো সমস্যা নেই নির্বাচন ছাড়া। তাদের সঙ্গে আমিও একমত ছিলাম। আমিও মনে করেছি যে গণতান্ত্রিক সমাজে বা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলবেন আর নির্বাচন হবে না, তা তো হতে পারে না। তাদের সঙ্গে আমার পার্থক্য হলো তারা শুধুমাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন চান, আর কখনো চান না। 1 বছর হতে চলল অবৈধভাবে ক্ষমতা দখল করে ডক্টর ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা দেশে ধর্ষণের মহোৎসব করছে, মবের মহোৎসব করছে, লুটপাটের মহোৎসব করছে, আর এক ভয়ঙ্কর শাসন ব্যবস্থা কায়েম করেছে। মজার ব্যাপার হলো উপরে যারাই শেখ হাসিনার নির্বাচন, মানে এই যে যাদের কথা বললাম, শেখ হাসিনার আমলে নির্বাচন, গণতন্ত্র, বাক স্বাধীনতা, নারীর স্বাধীনতা নিয়ে কথা বলতেন, তারা সকলেই এখন নিশ্চুপ এবং অনেকভাবেই তারা এই মুভমেন্ট অফ ইউনুসল্যান্ডের সঙ্গে সরাসরি যুক্ত। নুন খাবেন আর গুণ গাইবেন না, তা তো হয় না। এই নীতি নিয়ে তারা এখন এতটাই আপ্লুত যে দেশে প্রতিদিন 20 থেকে 30টি ধর্ষণের ঘটনা ঘটলেও তাদের মুখে রা নেই। দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার কালা পাহাড়ের দল হাস্যকর ভাবে দেশে বিদেশে 200 টাকা দিলেই ভোট কেনা যায় বলে উপেক্ষা দেখালেও কারোরই কিছু যায় আসে না, এখন আর কেউ প্রতিবাদ করেন না। মোট কথা, বাংলাদেশের রাজনীতি আজ এমন এক বাঁকে এসে দাঁড়িয়েছে যেখানে নির্বাচন শব্দটি যেন শুধুমাত্র কাগজে কলমের একটি শব্দ। বাস্তবতার জমিনে এর কোনো গ্রহণযোগ্যতা নেই, দৃশ্যমান কোনো প্রস্তুতি বা ইচ্ছা। আসলে জাতীয় সংসদ নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে যেমন সংশয় বাড়ছে, তেমনি সাধারণ মানুষও বিষয়টিকে আর গুরুত্ব দিয়ে দেখছে না। মাত্র কিছুদিন আগেই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠকটি হয়েছে বা তাকে ঘিরে কিছুটা আশার আলো দেখা দিয়েছিল। মনে হচ্ছিল যে হয়তো নির্বাচনের একটা বাস্তব রূপরেখা তৈরি হচ্ছে, কিন্তু সে আলো নিভে গেল দ্রুত, সে আলো আর নেই।
কারণ এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বার্তা দেওয়া হয়নি বলে গোপনে 1-to-1 সাক্ষাৎ করা প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন। তিনি গোপনে গিয়ে 1-to-1 এই প্রথম রাষ্ট্রের প্রধান নির্বাহীর সঙ্গে গিয়ে নির্বাচন কমিশনার গিয়ে দেখা করে এসেছেন। তার কি ভেট দেওয়ার হয়তো তিনি দিয়ে এসেছেন, অথবা কোনো ষড়যন্ত্রের কথা বলে এসেছেন, অথবা ডক্টর ইউনূস তাকে নির্দেশ দিয়েছেন সব নির্বাচন বাদ দিন। কেন ভাই, কিসের নির্বাচন, কি কারণে? হয়তো এই কথাও বলেছেন যে জাতীয় নির্বাচন কেন ভাই, তার আগে এক কাজ করেন না, স্থানীয় নির্বাচন করেন, সংখ্যানুপাতিক পদ্ধতির রাজসাজি করেন, সাংবিধানিক সংস্কার নিয়ে কথা বলেন, এমন সব বিষয় যেগুলো মূলত জাতীয় নির্বাচনের প্রসঙ্গকে অগ্রাহ্য করে ভিন্ন খাতে প্রবাহিত করার কৌশল তৈরি করার জন্য হয়তো নির্দেশ পেয়েছেন। বিএনপি বলছে সরকার পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের বিষয়টিকে বিলম্বিত করছে। প্রধান উপদেষ্টা এবং সিএসসির সাক্ষাৎকারকে সৌজন্য সাক্ষাৎ বলে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। দলটি আরো বলছে সরকার এখন একের পর এক বিতর্কিত ইস্যু তৈরি করে মূলত পরিস্থিতিকে ঘোলাটে করছে। কখনো জুলাই সনদ, কখনো এনসিপি, কখনো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, সব মিলিয়ে একটি গভীর নকশা, ষড়যন্ত্রের ছায়া ফুটে উঠেছে। এই ষড়যন্ত্র বা নকশায় যিনি কেন্দ্রীয় চরিত্রে, তিনি হলেন কে? ডক্টর ইউনূস। এক সময়ে যিনি শান্তির প্রতীক ছিলেন, আজ তাকেই দেখা যাচ্ছে এক নব্য কর্তৃত্ববাদী ব্যবস্থার রূপকার হিসেবে। বিশ্লেষকরা বলছেন, আমিও যার মধ্যে একজন, পুরো পরিকল্পনাটি আসলে এমন: প্রথমে স্থানীয় সরকার নির্বাচন হবে, তারপর জনগণের রায় যাচাইয়ের নামে একটি গণভোট বা রেফারেন্ডামের আয়োজন করা হবে। এই যে ধরুন জুলাই সনদ নিয়ে, সেটা হতে পারে সংবিধান সংশোধন নিয়ে। এই রেফারেন্ডামে দেশের শাসন ব্যবস্থা বদলে যাওয়ার কথাও উঠতে পারে। সংসদীয় নয়, রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতির বিষয়টি রেফারেন্ডামে যেতে পারে। এরপর আরেকটি গণভোটের মাধ্যমে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হতে পারেন ডক্টর ইউনূস। এবং পুরো প্রক্রিয়ায় একটি পরিকল্পিত বাইপাস আমি দেখতে পাচ্ছি। জনগণকে পাশ কাটিয়ে নির্বাচনের বাইরে গিয়ে নিয়ন্ত্রিত উপায়ে ক্ষমতা স্থায়ীকরণ প্রকল্প। ইউনূসের টুপিতে আরো একটা পালক জুড়লো। পালক এই কারণে জুড়লো, উনি তো পুরস্কার করে লাফান। একবার তো উনি নোবেল পেয়েছেন, সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের সঙ্গে উনি একটা শান্তির নোবেল পেয়েছেন, সেটাকে নিজের নোবেল বলে উনি চালিয়ে দেন। তো এবারে যে পুরস্কারটা উনি পেলেন, সেই পুরস্কারটা একেবারে ওনার নিজস্ব, এবং দেশের সঙ্গে চাইলে ভাগ করে নিতে পারেন উনি, সেটা ওনার খুশি। কারণ আমি আপনাকে বলছি, এটা হচ্ছে ভারতবর্ষ বাংলাদেশকে শত্রু তালিকায় ফেলে দিল। ভারতবর্ষ বাংলাদেশকে শত্রু তালিকায় ফেলে দিল, এইটাই বাকি ছিল। যাই হোক, খবরটা হচ্ছে টপ 5 এনিমি কান্ট্রিজ অফ ইন্ডিয়া। এবার এনিমি কান্ট্রিজ কি আছে? চায়না, পাকিস্তান, টার্কি, আজারবাইজান, 5 নম্বর বাংলাদেশ। নেই, হয়ে গেয়া কাম। যেটুকু বাকি ছিল, এবার এনিমি কান্ট্রিজের সঙ্গে কি হয়? সমস্ত রকম লেনদেন, অর্থ সাহায্য, সমস্ত রকম কাজকর্ম বন্ধ হয়ে যায়। তাহলে এটা একটা অর্জন বলা যায়। এই খবরগুলো না আপনারা খুব একটা কষ্ট করতে হবে না। আপনি গুগলে গিয়ে টপ এনিমি কান্ট্রিজ অফ ইন্ডিয়া আপনি এখনই সার্চ করুন, গুগলে যান, গিয়ে আপনি সার্চ করুন, দেখুন আপনি এইটি পেয়ে যাবেন। এটি আলোতে দেখা যাচ্ছে না, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। টপ এনিমি কান্ট্রিজ অফ ইন্ডিয়া, সেটা চায়না, পাকিস্তান, টার্কি, আজারবাইজান অ্যান্ড বাংলাদেশ, এইগুলো দেওয়া আছে। এখন ওই যে বাংলাদেশে ঢুকে গেল এর মধ্যে, তার মানে বাংলাদেশের সঙ্গে ভারত সমস্ত রকম সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার অপেক্ষায়। এবার ধীরে ধীরে হবে। যেদিনকে দেখবেন আমাদের হাই কমিশনার বাংলাদেশ থেকে উঠে চলে এসছেন, ভারতে ফিরে এসছেন, জানবেন সেদিনকে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন হয়ে গেল। এবার শুধু অফিসিয়ালি ঘোষণা করার কথা। আর একটা যেটা আছে, আমি যেটা পরপর আলোচনা করব, সেটা হচ্ছে যে আমাদের ট্রেড ডিল, বাংলাদেশের ট্রেড ডিল এবং শেখ হাসিনাকে নিয়ে ইউএস এর সঙ্গে কথাবার্তা। আমি ধীরে ধীরে আসছি। প্রথমে আমাদের ট্রেড ডিলটা নিয়ে বলি। ভারত একদম পরিষ্কার বলে দিয়েছে, 9 তারিখ ওই সমস্ত দেখিয়ে ডেডলাইন দেখিয়ে ভারতকে চমকানো যাবে না। ভাই এগ্রিমেন্ট, ট্রেড ডিল এগ্রিমেন্ট আমাদের সঙ্গে হবে না, ভাগো। স্ট্রেট বলে দিয়েছে ভাগো। একদিন ধরে আনঅফিসিয়ালি জিনিসটা হচ্ছিল, কিন্তু বিভিন্ন স্তর থেকে বলা হচ্ছিল যে অফিসিয়ালি জানানো হোক। তো পরশু দিনকে আমাদের যিনি বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, তিনি একেবারে সাংবাদিক সম্মেলন করে তিনি একেবারে পরিষ্কার বলে দিয়েছেন, ভারত কখনোই সময়সীমার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করে না। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার বলেছেন, যা ওয়াশিংটনকে একটি কঠোর বার্তা দেওয়ার জন্য যাচ্ছে।
দেখা যাচ্ছে যে শক্তিশালী কৌশল দুই দেশের মধ্যে উচ্চস্তরীয় দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন করতে সাহায্য করবে না। মানে তুমি যদি একতরফা চুক্তি করতে চাও তাহলে সেই চুক্তি কখনোই রূপায়ণ হবে না। বাণিজ্য চুক্তি তখনই সম্ভব হয় যখন উভয় পক্ষই সুবিধা পাবে। এই উভয় পক্ষের জন্য লাভজনক চুক্তি হওয়া উচিত এবং জাতীয় সর্বস্বার্থ সর্বদা সর্বোচ্চ হওয়া উচিত, মন্ত্রী এখানে বলেন। এর আগে অতিরিক্ত সচিব রাজেশ আগরওয়ালের নেতৃত্বে ভারতীয় আলোচকদের একটি দল তাদের মার্কিন প্রতিপক্ষের সাথে 7 দিন নিবিড় আলোচনার পর ওয়াশিংটন থেকে ফিরে আসে। উদ্দেশ্য ছিল পারস্পরিকভাবে উপকারী একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্যিক চুক্তি সম্পন্ন করা, কিন্তু ওটা কোনো ফল হয়নি। ফলে ভারত এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে, ভাই তোমরা ওই 9 তারিখ দেখাও আর 12 তারিখ দেখাও, 15 তারিখ দেখাও, বাণিজ্য চুক্তি হবে না। কারণ ওরা যেটা চাইছে সেটা হচ্ছে কৃষিজ শিল্প এবং দুগ্ধজাত পণ্যে ওরা ঢুকবে, ভারতবর্ষে ঢুকবে, তার উপরে আবার 26% ট্যাক্স ট্যারিফ লাগাবে। 500 না মানলে 500% ট্যারিফের কিন্তু হুমকি দিয়েছিল। তা ভারত বলেছে 500 গো টু হেল উইথ ইউর 500% ট্যারিফ, গো টু হেল, মানে বিদেয় হও। এটা তো ভারতবর্ষ, এখানে 140-45 কোটির দেশ, তোমার মালটা বেচতে হবে। দর্শক, বাংলাদেশে মব মহামারী আকার ধারণ করেছে। সারা বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন সময় মহামারীর রোগ যেমন ছড়িয়েছে। এই তো কদিন আগে 2020-এ আমরা মহামারী করোনার প্রকোপে পড়েছিলাম। সারা বিশ্ব করোনায় অস্থির হয়ে পড়েছিল, আমাদেরও বহু প্রাণহানি ঘটেছে, আমরা ঘরবন্দি ছিলাম সেই মহামারীর কারণে। সেরকম মহামারীর আকার ধারণ করতে চলেছে মব সন্ত্রাস। এই মবকে নানাভাবে নানা দিক থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, নানাভাবে উৎসাহিত করা হচ্ছে, মবকে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে, মবকে অস্বীকার করা হচ্ছে। এই ব্যাপারগুলো ঘটছে তখন একটা জরিপে ভয়াবহ তথ্য উঠে আসলো। বাংলাদেশের তরুণদের ভেতরে চালানো জরিপে দেখা যাচ্ছে 71% বেশি তরুণ মনে করছে এটা একটা ভয়াবহ ব্যাপার, এবং এটা নিয়ে 71% বেশি তরুণ প্রজন্মের মধ্যে তারা শঙ্কিত, তারা শঙ্কায় দিন অতিবাহিত করছে। এই যে জরিপ, এই জরিপে প্রকৃত তথ্যটা যদি উঠে আসে তাহলে মবকে অস্বীকার করা, মবকে পৃষ্ঠপোষকতা দেয়া, মবকে জাস্টিফাই করা, মবের বিরুদ্ধে কেউ বললে তাকে শাসানো, এই ঘটনাগুলো কি বাস্তবতা হয়ে দাঁড়ায় না? এই ঘটনাগুলো কি সমালোচনার যোগ্য হয়ে দাঁড়ায় না? সেই আলোচনা করবে এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত ছিলাম। মব সন্ত্রাসের কারণে দেশের 71%-এরও বেশি তরুণ সমাজ যারা আতঙ্কিত, শঙ্কিত, এক ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছে। সম্প্রতি গতকালকে প্রকাশিত একটা জরিপে এই তথ্য উঠে এসেছে, যে তথ্যটা ভয়াবহ। গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে জরিপ, দেশের 71% তরুণ গণপিটুনি নিয়ে বেড়ে যাওয়ায় শঙ্কিত। এসব তরুণ মনে করেন গণপিটুনির ঘটনা একটি ক্রমবর্ধমান সমস্যা, যেটাকে মব বলা হচ্ছে। মব, গণপিটুনি, নানাভাবে যে ঘটনাগুলো হচ্ছে, সেখানেই স্পষ্টভাবে বলা হচ্ছে যে 71%-এর বেশি তরুণ মনে করে মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক স্থিতিশীলতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিফলনই হচ্ছে এটা। ঢাকার ব্র্যাক সেন্টারে এই একটা সেমিনারে একটা জরিপ প্রকাশ করা হয়। সানেমের পক্ষ থেকে সেই জরিপটা প্রকাশিত হয়। এই জরিপে অ্যাকশন এইডও অংশগ্রহণ করেছিল। যৌথ জরিপে সেখানে দেখা যাচ্ছে যে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং, সানেম এবং অ্যাকশন এইডের যৌথ জরিপে 20 থেকে 31 মে পর্যন্ত সারা দেশে 15 থেকে 35 বছর পর্যন্ত 2000 তরুণের উপরে এই জরিপ চালানো হয়। এই গবেষণায় নেতৃত্ব দেন সানেমের নির্বাহী পরিচালক। এই জরিপে উঠে এসেছে 71.5% তরুণ মনে করেন গণপিটুনির ঘটনা একটি ক্রমবর্ধমান সমস্যা। 15.1% মানুষ এই বিষয়ে কোনো মতামত দেননি, এবং 13%, মাত্র 13.4% এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। অর্থাৎ দেশের তরুণদের মধ্যে 13% এই যে মব সন্ত্রাস, এগুলোর এক ধরনের পক্ষে অবস্থান করছে। এটাও একটা ভয়াবহ চিত্র যে 13% তরুণ সম্প্রদায় তারা মবের পক্ষে, ইনিয়ে বিনিয়ে নানাভাবে মবের পক্ষে, কিংবা এই যে গণপিটুনি, যে মানে অস্থিরতা বিরাজ। তো প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে পারবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।